এটা ছিল 1495 সালের একটি ঘটনা। ডেনমার্কের রাজা হ্যান্স গ্রীষ্মের ছুটি উপভোগ করার জন্য সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল। হঠাৎ সমুদ্রে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয় এবং তার জাহাজ মুহূর্তের মধ্যেই জলের নিচে ডুবে যায়। এখন এইখানে অবাক করার মতো বিষয় এটা ছিল যে যখন 1970 সালে তার জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়, তখন গবেষকরা সেখানে একটি ওয়ারফিশের কঙ্কাল খুঁজে পান, যেটা প্রায় সেই সময়কারই ছিল যখন এই জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে গিয়েছিল। এরপর 15শো শতাব্দীতে গ্রিনল্যান্ডের কিছু জেলে মাছ ধরছিলেন। তখনই আবারও একটি মাছকে সমুদ্রের তলদেশে ভাসতে দেখা যায় এবং কিছুদিন পর পুরো শহরটাই জলের নিচে ডুবে যায়। ওয়ারফিশের এই গল্পগুলো তখন আরও বেশি পরিচিতি লাভ করে যখন 2011 সালে জাপানের উপকূলের কাছে এই মাছটিকে আবার দেখা যায় এবং এর কয়েক মাস পর যা ঘটেছিল তা কারো কাছে গোপন নেই। আপনাদের জানিয়ে রাখি যে এই ওয়ারফিশকে আজ থেকে কয়েকদিন আগেও আবার সমুদ্রের তীরে দেখা গিয়েছে। কেন গত কয়েকদিন ধরে সমুদ্রের সেই গভীর সমুদ্রের প্রাণীগুলো যারা 16,000 ফুটেরও বেশি গভীরে বাস করে তারা সমুদ্রের তীরে এসে মারা যাচ্ছে। আর অস্ট্রেলিয়ার এই ভিডিওটি তো বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সমুদ্রের গভীরে এমন কি চলছে যে এই প্রাণীগুলো নিজেদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে? পৃথিবী কি শেষ হতে চলেছে এবং বাইবেলে উল্লেখিত সেই দানব কি সত্যি পৃথিবীতে এসে গেছে? আজ এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানব। আমরা মানুষ আজ পর্যন্ত বিশ্বের সমুদ্রের মাত্র 5% অংশকেই অন্বেষণ করতে পেরেছি, আর এই 5%টি সমুদ্র বিজ্ঞানীদের মনকে নাড়িয়ে দিয়েছে। তাহলে বাকি 95% অংশে কি কি রহস্য এবং প্রাণী লুকিয়ে আছে তা আমাদের ধারণারও বাইরে। গবেষকদের মতে সমুদ্রের নিস্তব্ধ গভীরতায় 2 লাখেরও বেশি প্রাণী প্রজাতি বিদ্যমান, যার মধ্যে মানুষ মাত্র 2.5 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কার করতে পেরেছে। আর এদের মধ্যে কিছু প্রাণী এমনও আছে যাদের সম্পর্কে বিজ্ঞানীরা আজ পর্যন্ত কিছুই জানে না। সম্প্রতি একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন সমুদ্রের ঢেউয়ে একটি অদ্ভুত বর্গাকার প্যাটার্ন দেখা যায়। এই প্যাটার্নটি বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, তবে এটি খুব ভালো একটি ইঙ্গিত নয়। কথা এখানেই শেষ হয় না। এই বছর অস্ট্রেলিয়ায় একটি সমুদ্র উপকূলে 150টিরও বেশি কিলার তিমি ছটফট করতে দেখা গিয়েছে। সেই কিলার তিমি যাদের দেখে হাঙরও ভয় পায়, কিন্তু আজ তারা কেন নিজেদের জীবন দিচ্ছে? যদিও উদ্ধারকারী দল যখন তাদের সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করছিল, তখন তারা সমুদ্রে ফিরে যেতেই রাজি ছিল না। মনে হচ্ছিল যে ভেতরে এমন কিছু চলছে যা তাদের এতটাই ভীত করেছে যে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করাই তাদের জন্য ভালো। এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে প্রায় 90টি কিলার তিমি মারা গিয়েছে। এবার এই মাছটিকে দেখুন। যদি আমি এই মাছটিকে এলিয়েন বলি, তবে সম্ভবত এই নামটি দেওয়া একেবারেই ভুল হবে না। 2025 সালের শুরুতে রাশিয়ার কিছু জেলে স্মুথ ল্যাম্পফিশ নামের একটি মাছকে দেখতে পান, যা সমুদ্রের 2 কিলোমিটার গভীরে থাকতে পছন্দ করে এবং যাকে দ্য ডার্ক লর্ড নামেও ডাকা হয়। এটিও কোনো কিছুর ভয়ে সমুদ্রের পৃষ্ঠে ভাসছিল। কিন্তু বন্ধুরা, এগুলো তো এই গল্পের শুরু মাত্র। এবার এই ভয়ঙ্কর দেখতে মাছটিকে দেখুন, যাকে ব্ল্যাক সি ডেভিল বলা হয়ে থাকে। এই মাছের মাথায় একটি আলোর বাল্ব লাগানো আছে, যাকে লিউর বলা হয়। এই মাছটি এই লিউরকে শিকারের জন্য ব্যবহার করে। সাধারণত এই মাছটি সমুদ্রের 5 কিলোমিটার গভীরে থাকে, কিন্তু সম্প্রতি এর মৃতদেহ যুক্তরাষ্ট্রের অরিজিন উপকূলে দেখা গেছে, যা মানব ইতিহাসে প্রথমবারের মতো হয়েছিল। কিন্তু কথা এখানেই শেষ হয় না। এই সবই যখন মানুষের মুখে মুখে ছিল, তখনই ক্যালিফোর্নিয়া থেকে আরও একটি ভিডিও সামনে আসে, যেখানে একটি অরফিশ সমুদ্রের কিনারায় ছটফট করতে দেখা যায়। এই অরফিশ সম্পর্কে আমরা এই ভিডিওর শুরুতেই কথা বলেছিলাম, কিন্তু কেন এই মাছটিকে শুরু থেকেই খারাপ নামে স্মরণ করা হয়? আসুন এবার সেটাকে জানি। এটা 2010 সালের ঘটনা, যখন এই মাছটিকে চিলি এবং জাপানের সমুদ্র উপকূলে দেখা যায়। এই মাছটি সমুদ্র উপকূলে দেখা যাওয়ার কয়েক মাস পরেই এই 2 জায়গায় বেশ ভয়াবহ ভূমিকম্প হয়। এরপর 2011 সালে জাপানের একজন জেলে তার জালে প্রায় 20টি অরফিশ ধরেছিল, কিন্তু যেই মাত্র তিনি এই মাছগুলোকে পর্যবেক্ষণ করেন, তিনি চুপচাপ সেগুলোকে আবার জলে ছেড়ে দেন। তবে এর মধ্যে একটি অরফিশ উপকূলে এসে ছটফট করতে করতে মারা যায় এবং এই ঘটনার কয়েক মাস পরেই জাপানের সেই ধ্বংসযজ্ঞ ঘটে, যেখানে 18,000-এরও বেশি মানুষ মারা যায়। আর এখানেই প্রশ্ন আসে, সত্যি কি লিভাইথন আসছে এবং এই পৃথিবী কি তার শেষ নিঃশ্বাস নিচ্ছে? এটি জানার আগে আমরা এই ঘটনাকে একটু দেখে নিই।
যখন আমেরিকার কিছু সৈনিক সমুদ্রে টহল দিচ্ছিল তখন তারা 30 মিটার লম্বা একটি অরফিশ সমুদ্রে ভাসতে দেখে। তারা এই অরফিশকে ধরে তীরে নিয়ে আসে এবং এই ছবিটি তখনকারই। এই ঘটনার কয়েক মাস পরেই মেক্সিকোতে 7.1 মাত্রার একটি ভূমিকম্প হয়, যা মেক্সিকোর এলাকার মানচিত্রকেই বদলে দিয়েছিল। কেন এই সব ধ্বংসযজ্ঞগুলোকে গুগল আর্থে থাকা এই ছবির সঙ্গে যুক্ত করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে এটি একটি খুব বড় সামুদ্রিক দানব যা ভূমির দিকে এগিয়ে আসছে এবং সম্ভবত গভীর সমুদ্রের প্রাণীগুলো কোনো দানবের ভয়ে পালাচ্ছে। আসুন লিভিয়াথনের দিকে একটু নজর দেই, যার উল্লেখ বাইবেলেও পাওয়া যায়। এবার এই ছবিটিকে মনোযোগ দিয়ে দেখুন। এটি কি আপনার কাছে কোথাও থেকে লেভিয়ান্থ মনে হচ্ছে? এটি কেবল একটি সামুদ্রিক কাঠামো। যখন বিজ্ঞানী এবং গবেষকরা সমুদ্রের এই অংশে গবেষণা করেন তখন জানা যায় যে এটি কেবল একটি সামুদ্রিক কাঠামো, যাকে আন্ডার ওয়াটার টোপোগ্রাফিক ফিচার বলা হয়, যা সমুদ্রে প্রাকৃতিকভাবেই তৈরি হয়। এবং মারিয়ানা ট্রেঞ্চেও এমন একটি কাঠামো দেখা যায় যা দেখতে কোনো গভীর সমুদ্রের দানবের লেজের মতো লাগে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, কেন গভীর সমুদ্রের প্রাণীগুলো এমন সব অদ্ভুত আচরণ করছে এবং এর জন্য কে দায়ী? এর উত্তর হলো আমরা মানুষ। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। যখন সোভিয়েত ইউনিয়নে কিছু সৈনিক সামুদ্রিক পাহারায় ছিল তখনই তারা দেখেন যে অনেক প্রাণী একসাথে সমুদ্রের তলদেশে আসছে, তাও রাতের বেলায়, এবং সকাল হতেই আবার ফিরে যাচ্ছে। এই ঘটনাকে ডিপ স্ক্যাটারিং লেয়ার বলা হয়। কিন্তু এই ঘটনা প্রতিদিন কেন ঘটে? এর উত্তর হলো জলবায়ুর পরিবর্তন। কারণ সকালে যখন সূর্য ওঠে তখন বেশিরভাগ প্রাণী গভীর জলে থাকে এবং রাত হলেই তারা শিকার করার জন্য জলের ওপরে উঠে আসে। আগে এই প্রক্রিয়া বেশিরভাগ রাতে ঘটত, কিন্তু গবেষকদের মতে এখন এই প্রাণীগুলো বেশিরভাগ সমুদ্রের তলদেশে থাকে। এর কারণ হলো সূর্যের আলোর কারণে সমুদ্রের উপরের অংশের জল গরম হয়ে যায় এবং নিচের জল ঠান্ডা থাকে, এবং এটি একটি প্রাকৃতিক ঘটনা যেখানে দুটি জল একে অপরের সাথে মিশে না। আর এই কারণে সমুদ্রে থাকা ঠান্ডা জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, যার অভাব পূরণ করার জন্য গভীর সমুদ্রের দানবগুলো সমুদ্রের তলদেশে ভাসতে দেখা যায় এবং তারা এইভাবেই ভাসতে থাকবে। এবার সর্বশেষ এই অরফিশের কথা বলবো। দীর্ঘকালের গবেষণার পর বিজ্ঞানী এবং গবেষকরা জানতে পারেন যে এটি কেবল একটি ভুল ধারণা। মেক্সিকোতে এই মাছটি প্রায় 20 বার দেখা গেছে। 1996 সালের পর জলবায়ুর পরিবর্তনের কারণে ভূমিকম্প হয়েছিল, কিন্তু এই মাছটির কারণে নয়। আমরা ইতিমধ্যেই অনেক প্রাণী শেষ করে ফেলেছি এবং এখন এই সামুদ্রিক দানবের পালা। আর আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন এখন এতটাই বেড়ে গেছে যে আমরা মানুষ হয়তো আর কখনো এটি নিয়ন্ত্রণ করতে পারবো না, এবং এটাই হবে আমাদের বিলুপ্তির কারণ। আশা করছি আজকের এই ইনফরমেশন আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি তাই হয় তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং সেই সাথে এমন সব ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।